আমি একটি ছোট গল্প স্টিলটা করতে পারবি, এটা একটু মিষ্টি হ্যান্ড নিয়ে আসতে বাড়ি থেকে কিছু শুরু করছি। আবার আসবো তুমি দেখো ফটোটা কেন এইটা করে করে আমি যাবার আসবো। এক অমাবস্যায় কালী পুজোর রাতে তাকে একবার মাত্র পেয়েছিলাম। কত বয়স হবে আমার তখন? এই 12-13। ভূতের ভয় ছিল না আমার এমন নয়, কিন্তু আমাদের একটা বাচ্চা ছাগল সেদিন ঘরে ফেলে নিয়েছে। ছাগল ছানাটা ছিল আমার খুব আদরের। আমার দাদা বলেছিল, ওকে আর খুঁজিস না, ও মা কালীর ভোগে লেগে গেছে। কালী পুজোর সময় পাঁঠা ছাগলের দাম বেশ থাকে, কাজে এই কথাটা সত্যি হলেও হতে পারে। তবে আমি কেবলই ভেবেছি, ও এতটুকু বাচ্চা, ওকে কি আর বলির জন্য বধ করতে লোকের হাত এতটুকু কাঁপবে না? কালী পুজোর রাতে আমাদের গ্রামটিতে প্রায় সবাই জেগে থাকে। আগে আমাদের গ্রাম ছিল খুবই ছোট, এখন দিনে দিনে তা বেড়ে 3-4টে আলাদা আলাদা নতুন নতুন পাড়া হয়ে গেছে। নদীর ধারে আমাদের গ্রাম। নদীটিও কিছু ছোটখাটো নয়। প্রতি বর্ষায় সে তো গ্রামের কাউকে না কাউকে টেনে নেয়। তবে আমাদের গ্রামে সে যত না ক্ষতি করে, তার থেকে অনেক বেশি হয় ওপারে। ধনের প্রাণে সব যায় তাদের নদী ভাঙনে। ওদিকে ভাঙন হয় আর আমাদের এদিকে চর জাগে। চরের দখল নিয়ে ঝামেলা হয়। ওপারের সব হারানো পরিবারগুলো ক্রমশ এদিকে সরে আসছে। আস্তে আস্তে মাটির ছোট ছোট ঘর উঠছে আমাদের গ্রামের ধারে চর এলাকায়। চরে সবজি চাষ করে নদীতে নৌকা বেয়ে তাদের দিন যায়। আমাদের গ্রামটির সবাইকে আমি চিনি, তারাও আমাকে চেনে। কিন্তু এই নতুন উড়ে এসে জুড়ে বসার লোকগুলোকে আমি চিনি না। আমার ছাগল ছানাকে আমাদের গ্রামের কেউ ছোবে না, পারলে টেনে নিয়ে আসবে ঘরে। কিন্তু নতুন আশা হতভাগাগুলোকেই ভয়, তারাই খেয়ে ফেলতে পারে আমার বাচ্চাকে। নদীর ধারে আমাদের শ্মশান। শ্মশানে বহু পুরনো পাকানো বিশাল একটা তেঁতুল গাছের তলায় ভৈরবীর ধান, খুব জাগ্রত। একসময় নদী বইত থানের পাশ দিয়ে। নদী এখন সরে গেছে অনেক দূরে। রাক্ষসীর মতো ওপারের গায়ে জমি ভিটে মাটি খেতে খেতে, ফলে শ্মশান বেড়ে গেছে অনেক দূর। সেখানে অনেক ঘাস, বুনো কুল, বুনো খেজুরের বন। আমাদের গরু ছাগল সেখানে নিজের মতো চড়ে। সন্ধে হব হলে নিজে নিজেই গলার ঘন্টা দোলাতে দোলাতে ঘরে ফিরে আসে। আজ সবাই ফিরেছে, কেবল আমার ছানাটাই ফেরেনি। হয়তো কোথাও ঝোপের আড়ালে ছানাটা আমার ভয়ে ভয়ে বসে আছে। সকালে গেলেই দেখা যাবে রাতে শিশিরে ভিজে নাক দিয়ে জল গড়াচ্ছে। কিন্তু আজকের রাত এমন যে কেউ যদি এ রাতে তাকে কেটে কেউ নেয়, সবাই বলবে সাধু ভৈরবী মা এসে ওটাকে নিয়ে গেছে। তোর ছাগলটার ভাগ্য বড় ভালো রে। আমি এসব সহ্য করতে পারবো না জেনে ঘর থেকে বের হলাম। আজ রাতে সকলের দুয়ারে দুয়ারে প্রদীপ, সকলেই জেগে আছে। কেউ না কেউ যাচ্ছে ভৈরবের থানের দিকে। আমার বাবা মাও রয়েছে সেখানে। খুব বড় প্যান্ডেল হয়েছে, অনেক লাইট, চারদিকে গ্রাম থেকে পুজো দিতে লোক এসেছে, ঢাকিও এসেছে প্রচুর। আজ ভৈরব থান পর্যন্ত কোনো ভয়ই নেই, কিন্তু আলো যতই হোক তার ঠিক পেছনটাতেই গভীর অন্ধকার। আমাকে যেতে হবে ঠিক তার পিছনেই নদী চড়ে। সেখানে অনেক জায়গাতেই বড় বড় আধ পোড়া কাঠ পড়ে থাকে। আর কি কি থাকে আমি সব জানি। একবার ছোট বাচ্চার গুলিও পড়ে থাকতে দেখেছিলাম। কিন্তু বাচ্চাটাকে আমার পেতেই হবে। 20 দিনের বাচ্চা রেখে ওর মা মরেছিল, এও প্রায় মরতে বসেছিল।
নিশ্চিত মৃত্যুর হাত থেকে এতদিন বাঁচিয়ে আজকে মানুষের পেটে হোক কি ভগবানের আমি জ্ঞানতাকে যেতে দিতে পারি না। কাজে ভূত প্রেত দৈত্য তার কাউকে ভয় পেলে আমার চলবে না, কিন্তু ভয় পাচ্ছি না। আমার সঙ্গী সাথীদের বারবার ডাকছিলাম আমার সঙ্গে যাওয়ার জন্য। তারা ভৈরবী খানের হরেক মজা ছেড়ে কেউই আসতে রাজি হয়নি। শুধু তাই নয়, তারা আমাকে যেতে নিষেধও করেছিল। আমি রাম নাম জপ করতে করতে যাচ্ছিলাম। একা বিশাল তেঁতুল গাছটাই যেন সব আলো শুষে নিয়েছিল। আমি বারবার হোঁচট খাচ্ছিলাম, বারবারই ভাবছিলাম আমার মা ফিরে যায়। এই ভাবতে ভাবতে যতদূর এসেছি ততদূর ফিরে যাওয়াটাও চারটিখানি কথা নয়। আমার কান্না পাচ্ছিল, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি যে ছানাটার নাম ধরে ডাকবো এমন সাধ্য ছিল না। আমার মনে হচ্ছিল আর কোনোদিনও বুঝি সকাল হবে না, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে যাব। তারপর এক সময় আমার বাড়ির লোক এসে চরের মধ্যে আমার কঙ্কাল আবিষ্কার করবে। এসব ভাবতে ভাবতে কখন যে আমার চোখে আশ্চর্য জ্যোৎস্নার মতো আলো জমেছে তা জানতে পারিনি। সেই আলোতে ঠিক আমার বয়সী একটি ছেলেকে দেখতে পাই আমি। সেও যেন আমার দিকে আসছিল আর আমিও যাচ্ছিলাম তার দিকে। তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কোথায় যাচ্ছ? সে বলল, আমি এই খ্যাপা নদীতে প্রতি রাতে একবার করে আমার পাটা ডোবাতে চাই। আমি খুব অবাক হলাম, বললাম, পাগল নাকি তুমি? এই রাতে বেশ খেলা তো তোমার। সে একটু রুষ্ট হয়ে বলল, খেলা? তা তুমি বললে সে খেলা হবে। জানো, এই নদী আমাদের সব ঘর বাড়ি খেয়ে নিয়ে বসে আছে। আমি কি আর শুধু শুধু নদীর কাছে যাই? আমি চাই আমাদের বাড়ির মাটিটা খানিক ছুঁতে। সেটা যে ওইখানটিতে আছে। তুমি বুঝি জানতে পারো? পারবে কি? আমার মরে যাওয়া মা কোথায় আছে আমি জানি। আমার মরে যাওয়া 5 বছরের ভাইটা কোথায় আছে তাও আমি জানি। আমি বললাম, আমার ছাগল ছানাটা কে কি তুমি জানো কোথায় আছে? ছাগল ছানা? তাকে যে একটু আগে দেখলাম বলে মনে হলো। আমি খুব উৎসাহিত হয়ে বললাম, কোথায় গো? আমাকে তুমি খুঁজে দাও। সে বলল, খুঁজে দেবো? আগে চলো নদীতে নামি, আমাদের বাড়ির মাটিটা তোমাকে দেখায়, তারপর ওটা কিনে দেবো। তোমার ছাগলটার একটা কান সাদা তো? আমি বললাম, হ্যাঁ ওটাই। তুমি তাহলে ঠিকই দেখেছ। এই নাও বলে সে যেন শূন্য থেকে ছানাটাকে এনে দিল আমার কাছে। তাকে কোলে নিতেই সে আমাকে চিনে অস্ফুট স্বরে মা বলে ডেকে ফের আমার কোলে ঘুমিয়ে পড়ল। আমি তাকে চুমুটো মুখে একসাথে ছেলেটি বলল, তুমি আমার সঙ্গে নদীতে যাবে না? নদীর পাড়ের লোক হয়েও আমাদের খরস্রোতা নদীতে নামতে আমি বড় ভয় পাই। এবার বর্ষার পর শরতের প্রতিমে তার ঢেউয়ের তো কোনো শেষ নেই। সে আমাকে হাত ধরে সেই নদীতে নামালো। ছাগল ছানা বলে আমি ভেসেই যেতাম, কিন্তু সে আমাকে কিভাবে যে বাঁচিয়ে নিয়ে এলো তার বর্ণনা দেবার শক্তি আমার নেই। জল থেকে উঠে আমি খুব রাগ হলো। মনে হলো ছেলেটা আমাকে ডুবাতে চাইছিল। জলে ভিজে আমার খুব শীত করতে লাগলো। ছাগল কোলে নিয়ে আমি কাঁপতে শুরু করলাম। সে তখন আদর করে ছাগল ছানা সমেত আমাকে জড়িয়ে ধরলো। তার গায়ের তাপে আমার কাপড় শুকিয়ে গেল। তার শরীরকে মনে হতে লাগলো আমারই শরীর। মনে হচ্ছিল সেই শরীরই যেন আমার ঘর, আমার সবটুকু আরাম। তাকে ছেড়ে আমি যেতে চাইছিলাম না, কিন্তু সেই আমাকে বুঝিয়ে শুনিয়ে ঘরে পৌঁছে দিয়ে গেছিল। তখনও পুজো সেরে আমাদের বাড়ির লোক ফেরেনি। আমি ঘরে ফিরে ঘুমিয়েও পড়েছিলাম। উঠেছিলাম একেবারে সকালে। আমি ছেলেটির নাম জিজ্ঞাসা করিনি, সেও আমার করেনি। এরপর থেকে আমি সেই নতুন পাড়াগুলোতে ঘুরতাম যদি তাকে একবার দেখতে পাই। বারবার ভয় হতো যদি তাকে দেখেও চিনতে না পারি। ভাবতাম যে এত আদর করলো সে কি আমাকে কখনো ভুলতে পারে? কত লোককে আমি বর্ণনা দিয়ে জিজ্ঞাসা করেছি, ওপার থেকে সব হারিয়ে আসা মা মরা কোনো কিশোর ছেলেকে তোমরা কি চেনো? না, কেউই চেনে না তাকে। বয়স বাড়লে নানা জায়গা থেকে আমার বিয়ের সম্বন্ধ আসা শুরু হয়। একটা এসেছিল ওই নতুন পাড়া থেকে। আমার বাড়ির লোকের সেই সম্বন্ধ পছন্দ ছিল না, তবু তার কথা ভেবে আমি নতুন পাড়ার লোকটিকে ভাবি
ওই পাড়াতে যদি সারাক্ষণ থাকি তবে হয়তো তাকে কোনো একদিন খুঁজে পেতেও পারি। হায় আমি কত বোকা! সেদিন এমন মোহিত হয়েছিলাম যে তার নাম এমনকি তার ঠিকানাটুকু নিতে ভুলে গিয়েছিলাম। বিয়ে হলো আজ কতদিন, নতুন পাড়ায় নতুন বউ থেকে শেষে বুড়ি হয়ে গেলাম, তবু তাকে চিনতে পারলাম না। আমার সামনেও অল্প বয়সে মা মরেছে, ভাই মরেছে, তাদের ভিটে মাটিও সব ওই নদীতে চাষে গেছে। আমি মাঝে মাঝে ভাবি একই তাহলে সেই, কিন্তু তা কি করে হবে? আমার কি শরীর নেই? আমি কি মানুষটাকে স্পর্শ করে কিছুমাত্র বুঝবো না এই সে লোকটি না? এই সামান্য মানুষটার ক্ষমতা কতটুকু যে নিষ্কালো অমাবস্যার রাতে আমার চোখে অমন দুধ সাদা জ্যোৎস্না ঠেলে দেয়। নমস্কার। অসাধারণ একজন ব্যক্তি, যেন মনে হলো কাকে কারখানার স্বচ্ছ। এই নামটা বলেছে আমরা সকলে বংশবদ্ধ হয়ে শুনছিলাম, কিন্তু ঝপ করে যেন বক্তব্য শেষ হয়ে গেল। তবু শেষ হয়ে না হয়ে বসে। আমাদের পরবর্তী বক্তা যিনি আসবেন, বা কবি যিনি আসবেন, তিনি তরুণরাত্রি কবি। তার সম্পর্কে ছোট করে একটু বলে রাখি। বর্তমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর, 1 দশক ধরে গল্প লিখছেন তিনি। প্রকাশিত গল্পের সংকলন শরৎকুমারী, পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্রপত্রিকায় গল্প প্রকাশিত হয়েছে। ধন্যবাদ। নমস্কার, সরস্বতী গল্পপাঠে চলে যাচ্ছি। ছোট্ট একটা গল্প বলব। গল্পের নাম ঘাতক। খাতায় কলমে আমার নাম বিষ্ণুপদ মল্লিক। তবে বড়লোক হলে যা হয় আর কি, বিষ্ণুপদ মল্লিক থেকে বিয়ে অনেকটা সেটা বসে মতো। প্রায়শই ঠাকুমার কথা মনে পড়ে। বিষ্ণু ভক্ত ছিলেন বলে তিনি আমার নামকরণ করেন। তখনকার দিনে রীতিমতো বিদুষী মহিলা, ব্যবসার সূত্রে প্রচুর টাকার মালিকানি, আলিশান বাড়ি গাড়ি, কোনো কিছুতে অভাব নেই। স্ত্রী স্নেহার একটাই লক্ষ্য, একটাই জীবন, ভোগ করে নাও। ছেলেমেয়েরাও বুক ফুলিয়ে গর্ব করে। জড়িয়ে মরিয়ে থাকা ওদের পছন্দ নয়, সেজন্য আরো 2টো বাড়ি করতে হয়েছে। স্নেহার অভিযোগ, একটা বাড়িও প্রপার কলকাতায় নয়, বর্ধমান, ব্যারাকপুর, সোদপুর। লোকে বলবে কি? ফুরফুরে দক্ষিণা বাতাস হয়েছে। দোতলার ব্যালকনিতে এক প্লেট সোনালি তরল নিয়ে বসেছি। আজকাল বড্ড ক্লান্ত লাগে। টাকার পেছনে কত আর ছুটবো। স্নেহা হঠাৎ তার এসে বসলো। সরাসরি জিজ্ঞেস করলাম, আবার কি চাই? না মানে বলছিলাম শান্তিনিকেতনের দিকে একটা বাড়ি করলে হয় না?
ওটাই এখন ট্যাটাস সিম্বল। আবার বাড়ি? তোমার কি মাথা খারাপ হয়েছে? ওদিকের জায়গার অনেক দাম স্নেহা। দাম? আশ্চর্য, এদিকে যে দাতা পূর্ণ হয়েছে, লোকের পেছনে আরো বেশি করে টাকা ঢালো। না, শেষ পর্যন্ত হার মানতেই হলো। কিনে ফেললাম একখণ্ড জমি। এবার শুরু হলো তাগাদা। পরিবার, বন্ধু বান্ধব সবার মুখে একটাই প্রশ্ন, এত বোকা কেন তুমি? এইভাবে জমি কিনে রাখলে বেকার হয়ে যেতে পারে, ব্যবসায়ী মানুষের বিচার করতে থাকবে না, এ কেমন কথা? কিন্তু আমার ছন্ন ছাড়া মনে কেমন যেন তাল কেটে যায়। অবশেষে স্নেহার পছন্দ মতো বাংলো প্যাটার্নে একটি বাড়ি শুরু করলাম। ভিড় পুজোর দিন আরেক বিপত্তি, প্রচন্ড ঝড়, সব কিছুই পণ্ড হয়ে গেল। পুরোহিত মশাই বললেন, আর কয়েকটা দিন অপেক্ষা করলে হয় না? মা বসুমতী রুষ্ট হলেন। স্নেহা মুখ ঝাপটে বলল, ছাড়ুন তো, যত সব ন্যাস্টি ব্যাপার, বলে দক্ষিণা পেয়েছেন তো। শনিবার অফিসে বসে আছি, একটা মিটিং ছিল, ক্যান্সেল করে দিলাম। এবার ভাবলাম বাড়ি যাই। না, ওই নিস্তরঙ্গ কুড়ি স্নেহা নিশ্চয়ই শপিং এ ব্যস্ত, ছেলে মেয়েরাও যে যার মতো। হঠাৎই কন্ট্রাক্টর অনিল কবুর ফোন, স্যার একবার আসুন, সমস্যা হচ্ছে। কি ব্যাপার, সবকিছু খুলে বলুন। না এলে ঠিক বোঝাতে পারবো না, আপনিও বিশ্বাস করবেন না। দেরি না করে রওনা হলাম। ঘন্টা দুয়েকের মধ্যে পৌঁছে দেখি অবাক কাণ্ড, লেবাররা মাটি খুঁড়তে ভয় পাচ্ছে। হেড মিস্ত্রি থমথমে মুখে বলল, ভেতরে কেউ আছে মনে হচ্ছে। কি আগুলি কথা বলছেন, নিজেই পরখ করে দেখুন না স্যার। কথা না বাড়িয়ে মাটিতে কান পেতে শুনলাম চাপা কান্নার আওয়াজ। কি আকুল আত্মী, কে আছেন ভেতরে? কাকে আমি এভাবে ক্ষতবিক্ষত করছি? আর দাঁড়াতে পারছিলাম না, কে যেন একটা চেয়ারে দিল। এক ঢোক জল খেয়ে সিগারেট ধরালাম। শৈশবের দিনগুলো স্মৃতি পটে ভেসে উঠল। কবেই মাকে হারিয়েছি। বলতে গেলে ঠাকুমাই আমাদের 3 ভাই বোনকে মানুষ করেছেন। সেই ঝকঝকে তামার মতো নিকোনো মাটির উঠোন, কলাইয়ের ডাল বেটে ঠাকুমার বড়ি দেওয়া, কখনো বা ঘন্টার পর ঘন্টা এপার ওপার করা, বুক সাঁতার, চিত সাঁতার, এমনই কত সব বৎসর। ঝিঝি পোকার বিনার ধ্বনি, ঘুঘুর উদাস করা সুর, চৈত্রের দুপুরে ঘুম ঘুম খেলা, বিড়াবনতা সেই ঢেকি শাকের সলজ্জ ভঙ্গি। ঠাকুমা বলতেন, দাদু ভাই, প্রকৃতি আর প্রাণদাবনের কোল কত সুন্দর। প্রতিটি মানুষের 3টি মা, অকারণে কাউকে আঘাত করতে নেই। 3টি মা? হ্যাঁ দাদু ভাই। কেন ঠাম্মা, বড় করে নিশ্চয়ই বুঝবে। মনে মনে বললাম, ক্ষমা করো ঠাম্মা, তোমার বিষ্ণুপদর নামের আগে ঘাতক বিশেষণটা কখন যেন এতে বসে গেছে। তবে শাস্তি হিসাবে এর কোনো কারাগার নেই। নমস্কার।